এডুকেশন গাঁও চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি পিভিএস এর আসা সায়েন্সের 25খানা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা একাধিক ক্লাস দিয়েছি সায়েন্সের উপর, আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। আর সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে। তবে দেখো আজকে ক্লাসে কি রয়েছে। আজকে প্রথম কোশ্চেন, ধাতুর খণ্ডাংশ একসাথে জোড়া লাগানোর জন্য ব্যবহৃত ঝালাই কোন ধাতুর মিশ্রণ? মানে কোন একটা ধাতুর সঙ্গে আরেকটা ধাতুর আমরা একসাথে মিক্সচার করবো, একসঙ্গে জয়েন করবো। এর জন্য কি নিতে হবে? কোন কোন ধাতুর মিশ্রণ নিতে হবে? এই জন্য নিতে হবে টিন এবং লেডের মিশ্রণ। এই ঝালাইয়ের সময় একটা শিখা ব্যবহার করা হয়, যার পরে দুটো ধাতু বলবে একসঙ্গে আমরা লাগাবো, সেটাকে বলে অক্সি অ্যাসিটোলিন শিখা। সেখানে অ্যাসিটোলিন গ্যাস ব্যবহার করা হয়, C2H2। এটা হলো অ্যাসিটোলিন গ্যাসের সংকেত, অ্যাসিটোলিন। নেক্সট কোশ্চেন, সৌর কুকার কোন নীতিতে কাজ করে? সৌর কুকার কাজ করে অপশন সি, গ্রিন হাউস নীতিতে কাজ করে সৌর কুকার। এখানে দেওয়া হচ্ছে পাইরোমিটার। পাইরোমিটার একটা যন্ত্র যা অধিক উষ্ণতা মাপার জন্য ব্যবহার করা হয়। সাধারণত ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহার করা হয়, কারণ কি ইন্ডাস্ট্রিতে জন্য অনেক উষ্ণতার লোহা টোহা বিভিন্ন গলন্ত অবস্থায় থাকে, তাদেরকে টেম্পারেচারটা নিরূপণ করা হয়। এটা অবশ্য দূরের থেকে একটা কি বন্দুকের মতো এরকম থাকে, দূরের থেকে এখানে কি রেডিয়েশনের সাহায্যে এখানে কি ডিজিটাল ডাটা উঠে, এইভাবে কি টেম্পারেচার নির্ণয় করা হয়। তাহলে কোথায় ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়? ইন্ডাস্ট্রিতে বেশি উষ্ণতা নির্ণয়ের জন্য, বেশি তাপমাত্রা, বেশি তাপমাত্রা। বোলোমিটার যন্ত্রের সাহায্যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন আছে তার পাওয়ার নির্ণয় করা হয়। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ম্যাগনেটিক রেডিয়েশন মানে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভগুলো রয়েছে তার রেডিয়েশনের পাওয়ার যেটা রয়েছে সেটা নির্ণয় করা হয়, রেডিয়েশন এবং পাওয়ারটা। সোলার পিভি সেল মানে ফটোভোল্টিক সেল, মানে সোলার যে রয়েছে সেখানে ফটোভোল্টিক সেল ব্যবহার করা হয় এবং সেখানে কি সিলিকন ব্যবহার করা হয়। এটা পরীক্ষার দিকে জিজ্ঞেস করে ফটোভোল্টিক সেল কোন ধাতু ব্যবহার করা হয়? সিলিকন। রেফ্রিজারেটরে হিমায়িত স্থানে উপরের দিকে রাখা হয়, কারণ কি? এটি ব্যবহার করার সুবিধাজনক, এটি খরচ কমায়, এটি পরিবাহী প্রক্রিয়ার মাধ্যমে আবিষ্ট স্থানকে ঠান্ডা করে এবং পরিচয় স্রোত সংস্থাপন করে। এর সঠিক উত্তর হবে অপশন ডি, পরিচলন স্রোত সংস্থাপন করা হয়। আচ্ছা, পরিচলন স্রোত ব্যাপারটা কি? মনে করে একটা পাত্র রয়েছে, পাত্রের মধ্যে ওয়াটার দেওয়া রয়েছে, এখানে কোনো একটা বার্নারের সাহায্যে হিট করা হলো, তাহলে কি হবে? নিচের থেকে নিচের জলটা গরম হবে, গরম হয়ে উপরে উঠবে, আর উপরে ঠান্ডা জল নিচে আসবে। এই যে পর্যায়ক্রমিকভাবে এই ঘটনাটা ঘটতে থাকে, এটাই হলো পরিচলন স্রোত। এই পরিচলন স্রোতের টেকনিকই ইউজ করা হয় রেফ্রিজারেটর হিমায়িত করার জন্য। এবং রেফ্রিজারেটরে এই ঠান্ডা রাখার জন্য এখানে সাধারণত ফ্রেয়ন গ্যাস ব্যবহার করা হয়। পরীক্ষাটা জিজ্ঞেস করতে পারে এসি এবং রেফ্রিজারেটরে ঠান্ডা আনার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশনে বেশিরভাগ সময় ফ্রেয়ন থাকে, অ্যামোনিয়া গ্যাসও ব্যবহার করা হয়। ফ্রেয়ন গ্যাস কুল রাখার জন্য, কুল করার জন্য। এছাড়া আর কোথায় ব্যবহার করা যেতে পারে? এই গ্যাস ব্যবহার করা হয় এসিতে ব্যবহার করা হয়। রেফ্রিজারেটর এসিতে ফ্রেয়ন গ্যাস ব্যবহার করা হয়। এই যে রেফ্রিজারেটর রয়েছে, এই ফ্রেয়ন গ্যাস থেকেই ক্ষতিকারক একটি গ্যাস উৎপন্ন হয়, সেটা হলো সিএফসি গ্যাস, তাকে বলে ক্লোরোফ্লোরোকার্বন, যা ওজোন স্তরের ধ্বংসের কারণ। ওজোন স্তর ধ্বংস করে, ওজোন স্তর ডিস্ট্রয়। নেক্সট কোশ্চেন, শুষ্ক বরফ মানে কি? শুষ্ক বরফ মানে কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। ডাইরেক্ট কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করে, কঠিন কার্বন ডাই অক্সাইড মানে হলো শুষ্ক বরফ। শুষ্ক বরফের সাহায্যে খুব কম উষ্ণতা সৃষ্টি করা হয়, খুব কম উষ্ণতা। আর শুষ্ক বরফের কাজ কি? কিন্তু প্রিজারভেশনের কাজে ব্যবহার করা হয়, সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। প্রিজারভেশন মানে কোনো ওষুধ সংরক্ষণ করব সেই কাজে ব্যবহার করা যেতে পারে, প্রিজারভেশন মধ্যে কথা। নিচের কোনটি দূরত্বের একক নয়? অপশনে রয়েছে অপশন এ আলোকবর্ষ, অপশন বি পারসেক, অপশন সি ফারলাং, অপশন ডি জিফি। জিফি হবে সঠিক উত্তর, এটি দূরত্বের একক নয়। তাহলে আলোকবর্ষ এটা দূরত্বের একক, ডিস্টেন্সের একক। আর পারসেক ও ডিস্টেন্সের উপর, ফারলেং হলো ডিস্টেন্স, তাহলে জিপি হলো কিসের একক? মিলে সময় পরিমাপের একক, টাইম। তাহলে আলোকবর্ষ সময় পরিমাপের একক। পরীক্ষা জিজ্ঞেস করে যে সময় দূরত্ব পরিমাপের একক। দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক কি? দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক হলো পারসেক, সবচেয়ে বড় একক, বড় একক। ডিস্টেন্সের পরিমাপের জন্য ডিস্টেন্স, পারসেক। আলোকবর্ষের সাহায্যে দূরত্ব মাপা হয়, তাহলে 1 লাইট ইয়ার ইকুয়াল টু 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার। আবার 1 পারসেক ইজ ইকুয়াল টু
3.2 লাইট ইয়ার। আর দূরত্ব পরিমাপে যদি বলি সবচেয়ে ছোট একক কোনটা, সেটা হলো ফার্মি, সবচেয়ে ছোট একক দূরত্ব পরিমাপের। কিন্তু দূরত্ব পরিমাপের সবচেয়ে ছোট একক ফার্মি। তাহলে 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? শান্তিস্বরূপ ভাটনগর বিজ্ঞানের সঙ্গে যুক্ত, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে। শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়, মানে এই প্রদান করা প্রথম শুরু হয় 1958 সালে। হাইড্রোলিক প্রেস কোন সূত্র ভিত্তিক তৈরি করা হয়? হাইড্রোলিক যে প্রেস রয়েছে সেটা তৈরি করা হয় পাস্কেলের সূত্রের উপর ডিপেন্ড করে। এছাড়া হাইড্রোলিক প্রেস ব্যবহার করে পাস্কেলের সূত্রের সাহায্যে বিভিন্ন ব্রেকের মধ্যে ব্যবহার করে হাইড্রোলিক যে ব্রেক রয়েছে, হাইড্রোলিক ব্রেক পাস্কেলের সূত্র ব্যবহার করা হয়। আর্কিমিডিজের যে সূত্র মেনলি রয়েছে প্লবতার উপর নির্ভর করা যে কনসেপ্ট, সেটা আর্কিমিডিজের সূত্র থেকে আমরা পাই প্লবতার কনসেপ্ট। কোনটা বস্তু জলের মধ্যে ভাসবে কিনা, কোনটা ডুবে ডুবে ভাসবে, আর কোনটা একবার ডুবে যাবে, সেই সমস্ত কনসেপ্ট দেওয়া হয়েছে আর্কিমিডিজের সূত্রের সাহায্যে। কোনো বস্তু থাকতে পারে, একটা বস্তু নেওয়া হলো, এই বস্তুকে জলের মধ্যে দেওয়া হলো, কোনো বস্তু জলের মধ্যে এইভাবে ভেতরে ডুবে ডুবে ভাসবে, কোনো বস্তু হয়তো বা জলের মধ্যে অর্ধেক ভাসবে, অর্ধেক এইভাবে ভাসতে পারে, আর কোনো বস্তু ডুবে যেতে পারে। এই সমস্ত কনসেপ্ট দেওয়া রয়েছে আর্কিমিডিজের সূত্রের সাহায্যে। এই যে প্লবতা মানে কি, জলটা নিচের জল কি রয়েছে, একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, আর উপরে একটা কি যে বস্তু নিলাম সেটি অবশ্যই তো জল একটা কি বল প্রয়োগ করবে, আর দুটো বলের মান যখন সমান হবে তখন এই ঘটনা ঘটবে। আর যদি একদম নিচের বলটা মানে নিচের ঊর্ধ্বমুখী বলটা যদি একদম কম হয়ে যায়, যখন কম হয়ে যাবে তখন একদম কি ডুবে যাবে, উপরেরটা বলটা বেশি হলে, বেসিক লজিক। আর বার্নৌলির সূত্র কি বলেছে? বার্নৌলির সূত্র এই বলে যে কোনো বাতাসের যদি আমরা গতি থাকে, সেখানে গতি থাকলে পরে সেখানে কি হবে, চাপটা কম হবে। তাহলে শর্টকাটে আমি লিখে দিচ্ছি, স্পিড বেশি তো প্রেসার কম। এই লজিকের উপরই মেইনলি ডিপেন্ড হলো বার্নৌলির সূত্র। এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে যে চলন্ত ট্রেনের সামনে দাঁড়ানো উচিত নয় কেন? কারণ চলন্ত ট্রেন যখন ছুটবে, ছোটার পরে ট্রেন সংলগ্ন বায়ুগুলিও ছুটতে শুরু করবে, তাহলে সেই জায়গাটা বায়ু শূন্য হবে। আর বায়ু শূন্য হলে বায়ুর ধর্ম কি, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ছুটে আসা। তাহলে বায়ু শূন্য হওয়া মানে লো প্রেসার হয়ে যাওয়া, মানে বায়ু শূন্য, বায়ুর চাপটা কমে যাবে, তখন হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু ছুটে আসবে। আর কোনো ব্যক্তি যদি সেই জায়গায় সামনে থাকে গাড়ির, তখন কি হবে, বাতাসটা ওই ব্যক্তির উপর প্রেসার ক্রিয়েট করবে, যাতে কি সামনের দিকে পড়ে যেতে পারে। এই জন্য সামনে দাঁড়ানো উচিত নয়। নেক্সট কোশ্চেন, 0 কেলভিনেতে বিশুদ্ধ সিলিকন কি রূপ? 0 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ সিলিকন একটি অন্তরক হিসেবে কাজ করে। অন্তরক যার মধ্যে কারেন্ট প্রবাহিত হয় না। আর সাধারণত মনে রাখবে সিলিকন, জার্মেনিয়াম এগুলো অর্ধপরিবাহী। সিলিকন, জার্মেনিয়াম হলো অর্ধপরিবাহী। অতি পরিবাহী যার মধ্যে অতিরিক্ত কারেন্ট যায়, যার মধ্যে রেজিস্ট্যান্সটা 0, সেটা হলো অতি পরিবাহী। রেজিস্ট্যান্স মানে রোধটা 0, সেটা হলো অতি পরিবাহী। নিম্নের কোনটি ক্ষমতার একক নয় কিন্তু বলেছে, এটা তোমাদের লক্ষ্য করা দরকার। অপশন রয়েছে কিলোওয়াট আওয়ার, ওয়াট, জুল পার সেকেন্ড এবং হর্স পাওয়ার। এর সঠিক উত্তর হবে অপশনে কিলোওয়াট আওয়ার। এটি ক্ষমতার একক নয়। তাহলে ক্ষমতার একক ওয়াট, জুল পার সেকেন্ড, হর্স পাওয়ার, এগুলো ক্ষমতার একক। তাহলে ক্ষমতাকে আমি যদি পি অক্ষর দ্বারা লিখি করি, তাহলে ক্ষমতা ইকুয়াল টু হয় কার্য বাই সময়, এটা হলো ক্ষমতার রাশিমালা। তাহলে কার্যের একক এসআই পদ্ধতিতে যদি আমরা হিসাব করি, কার্যের একক জুল হবে, আর টাইমের একক হবে সেকেন্ড। জুল পার সেকেন্ড হলো ক্ষমতার একটা এসআই একক। তাহলে সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক হবে, জুলের জায়গায় বসবে হলো আর্ক, এবং সেকেন্ড সবসময় সেকেন্ডই থাকে। এটা সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক গেল, জুল পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড। আরেকটা রয়েছে জুল পার সেকেন্ডকে ওয়াট অক্ষর দ্বারা ডিনোট করা হয়, এটাই হলো ওয়াট। তার মানে কি ক্ষমতার একক ওয়াটও বলতে পারি আমরা। আবার হর্স পাওয়ার এটা ক্ষমতার একক। তাহলে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। এখানে ডাইরেক্ট তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কত ওয়াট, 746 ওয়াট। মানে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যতটা পরিমাণ শক্তির প্রয়োজন, সেটা হলো 1 হর্স পাওয়ার। 550 পাউন্ড ভরে কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে গেলে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, সেটাই হলো 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। আর কিলোওয়াট ও ঘন্টা হলো তড়িৎ শক্তি পরিমাপের একক। তড়িৎ শক্তি পরিমাপের একক, তড়িৎ শক্তি। তাহলে 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু
3.6 ইন্টু 10⁶ জুল। নেক্সট কোশ্চেন, একটি ভারী বস্তু একটি হালকা বস্তুর মধ্যে যদি সমান গতিশক্তি থাকে তাহলে কি হবে? এটা গতিশক্তি রিলেটেড। গতিশক্তির ফর্মুলা আমরা শিখেছি, ইকে ইকুয়াল টু হাফ ইন্টু mv²। এটা গতিশক্তির ফর্মুলা। গতির ফলে কোনো বস্তুর যে শক্তি উৎপন্ন তাকে বলে গতিশক্তি। আর স্থিতিশক্তির ফর্মুলা হলো ইপি ইকুয়াল টু mgh। এই গতিশক্তি বলছে সমান একটি ভারী বস্তু একটি হালকা বস্তু, দুটো বস্তু আলাদা আলাদা রয়েছে, তাহলে কি হবে? এখান থেকে একটা রিলেশন আমাকে তৈরি করে নিতে হবে, সেটা ভরবেগের সঙ্গে। তাহলেই আমরা কি এইটার অ্যান্সার করতে পারি। এটা কিভাবে করব? দেখো, দেওয়া রয়েছে ইকে ইকুয়াল টু হাফ mv²। আমি উপরে একটা এম দিয়ে গুণ করলাম, তাহলে এম স্কোয়ার হয়ে গেল। আর নিচে ওই এমটাকে মেকআপ করার জন্য একটা এম দিয়ে দিলাম, তাহলে এম ইন্টু ভি, ভর ইন্টু বেগ, মানে আমরা কি জানি ভর বেগ, তাকে পি অক্ষর দ্বারা ডিনোট করলাম। তাহলে এম ভির জায়গায় আমি লিখতে পারি এখন পি, তাহলে যেহেতু স্কোয়ার রয়েছে পি স্কোয়ার, আর নিচে বসলো এম, তাহলে কোনাকুনি গুণ, তার মানে এখানে ছিল ই কে কোনাকুনি গুণ করে দাও, তাহলে আমাদের দাঁড়াবে 2m কে আর ইকুয়াল টু পি স্কোয়ার। তাহলে পি ইকুয়াল টু দাঁড়াবে √2m কে। ক্লিয়ার? এখান থেকেই আমাদের এই প্রশ্নের অ্যান্সার দিতে হবে। পি এর সঙ্গে ভরের কি সম্পর্ক? সরল সম্পর্ক। পি মানে কি? ভরবেগ। পি মানে এমবি ধরেছি, এম এর সরল সম্পর্ক। পি এর সঙ্গে গতিশক্তির কি সম্পর্ক? মানে ভরবেগের সঙ্গে গতিশক্তির সরল সম্পর্ক। ব্যাস, এবার লজিকে আসো। বলছে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে, এটাই হবে সঠিক উত্তর। কারণ কি? দেখো, ভরের সঙ্গে ভরবেগের কি সম্পর্ক? সরল। ভর যত বেশি ভরবেগ তত বেশি, তার মানে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন, তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করেছিলেন কে? আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। আলেক্সান্দ্র ভোল্ট তিনি আবিষ্কার করেছিলেন ব্যাটারি। আইজাক নিউটন গতি সংক্রান্ত, গতিবিদ্যা সংক্রান্ত বিভিন্ন ফর্মুলা দিয়েছিলেন। এছাড়াও আইজাক নিউটন আলোর উপরে কাজ করেছিলেন, মহাকর্ষ সূত্র তিনি দিয়েছিলেন, মহাকর্ষ সূত্র। আলবার্ট আইনস্টাইন বিখ্যাত তার আপেক্ষিকতাবাদ তত্ত্বের জন্য, যাকে বলা হয় থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি। নেক্সট কোশ্চেন বলেছে, উদ্ভিদ তার বর্জ্য পদার্থ কোন অংশে সংরক্ষণ করে রাখে? অপশন এতে রয়েছে পাতা এবং লাইসোজোম লিউকোপ্লাস্ট, বিতে রয়েছে লাইসোজোম ফল এবং লিউকোপ্লাস্ট, সি নম্বর অপশনে কোষগহ্বর বাকল এবং লাইসোজোম, ডি নম্বর হচ্ছে পাতা কোষগহ্বর পুরাতন জাইলেম। এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি, পাতা কোষগহ্বর এবং পুরাতন জাইলেম। এরা কি করে? উদ্ভিদের বর্জ্য পদার্থ সংরক্ষণ করতে সাহায্য করে। মৌলগুলির রাসায়নিক বৈশিষ্ট্যের অধ্যয়ন করার জন্য মেন্ডেলিভ দুটি মৌল দ্বারা গঠিত তাদের যৌগগুলির মনোনিবেশ করেছে। সেই দুটি মৌল কি কি? সেটি হলো হাইড্রোজেন এবং অক্সিজেন। অপশন বি হবে এর সঠিক উত্তর। পর্যায় সারণীতে এই যে মেন্ডেলিভ রয়েছে, মেন্ডেলিভকে বলা হয় পর্যায় সারণীর জনক। পর্যায় সারণীর জনক। মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টি পর্যায় ছিল, সেটা তোমরা মনে রাখবে। নিম্নের কোন বয়ঃসন্ধিকালীন বিকাশের একটি অংশ নয়? অপশন এতে রয়েছে ব্রণ, ঋতুস্রাব, স্থূলতা, কণ্ঠস্বর পরিবর্তন। সঠিক উত্তর হবে অপশন সি। বয়ঃসন্ধিকালে কালে বিভিন্ন ধরনের চারিত্রিক বা আচরণগত বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়, সেরকম শরীর গঠনের ক্ষেত্রে পরিবর্তন লক্ষিত হয়। তার মধ্যে সেগুলি কোনটি নয়? স্থূলতা। 1 নম্বর ব্রণ হওয়া, ঋতুস্রাব এবং গলার থেকে কণ্ঠস্বর যখন বড় হতে থাকে আস্তে কণ্ঠস্বরটি পরিবর্তন হতে থাকে, তার মানে আমাদের প্রশ্ন অনুযায়ী অপশন সি মানে স্থূলতা হবে এর সঠিক উত্তর। নেক্সট, এটা পর্যায় সারণী থেকে কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। এ যার আধুনিক পর্যায় সারণীতে তার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে একটি ব্যতিক্রমী অবস্থান রয়েছে, এটিতে ক্ষার ধাতুগুলি একটি বৈদ্যুতিন কনফিগারেশন রয়েছে এবং তবে এটি দ্বিপরমাণবিক অণু বিদ্যমান হিসাবে, এবং বি হলো সেই মৌল যা তৃতীয় পর্যায়ে সোডিয়ামের পরে বসে। আধুনিক পর্যায় সারণীতে সি গ্রুপের অন্তর্গত হলে এ বি সি কে শনাক্ত করুন। তাহলে 3টা মৌলের কথা এখানে বলা রয়েছে, একটা হলো এ, একটা হলো বি, আরেকটা হলো শ্রেণীর কথা বলা রয়েছে, সি হলো শ্রেণী বা গ্রুপ। ক্লিয়ার? এখন কন্ডিশনে দেখো, এ যা আধুনিক পর্যায় সারণীতে বৈশিষ্ট্যপূর্ণ একটি ব্যতিক্রমী অবস্থান। তাহলে পর্যায় সারণীতে ব্যতিক্রম কাকে বলা হয়?
হাইড্রোজেনকে কি দুষ্ট মৌল বলা হয়? এটা তোমরা পরীক্ষায় জিজ্ঞেস করে, কোন মৌলটাকে দুষ্ট মৌল বলা হয়, সেটা হলো হাইড্রোজেনকে। কারণ কি হাইড্রোজেন পর্যায়ে খাদ্যাতুর সঙ্গেও ম্যাচ করে কিছু বৈশিষ্ট্যের, এবং হ্যালোজেন মৌলের সঙ্গেও ম্যাচ করে। হ্যালোজেন মৌল, হ্যালোজেন মানে মৌল মানে হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল। এদের ধর্মের সঙ্গে প্রপার্টির কিছু মিল খায়, এর জন্য হাইড্রোজেনের অবস্থান নিয়ে বিতর্কিত রয়েছে, এবং হাইড্রোজেনকে এই জন্য দুষ্ট মৌল বলা হয়। কোশ্চেন অনুযায়ী ব্যতিক্রম কার রয়েছে? হাইড্রোজেনের, তুমি ধরে নেই এ নম্বর হাইড্রোজেন ধরে নিলাম, গেল। খাদ্যাতুর সঙ্গে কি মিল রয়েছে, গেল। এটি একটি দ্বিপরমাণবিক গ্যাস, ঠিক আছে, এটা আমি মোটামুটি একটা আইডিয়া করে নিলাম। তাই বিতে দেখি কি বলছে, বি হলো সেই মৌল যা তৃতীয় পর্যায়ে সোডিয়ামের পরে পড়ে। সোডিয়ামের পরে, তার মানে সোডিয়ামের তোমাকে পরমাণু ক্রমাঙ্ক জানতে হবে এই অঙ্কের এই ক্যালকুলেশনটা করার জন্য, এই কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য। সোডিয়ামের পরমাণু 11 আমরা জানি। সোডিয়ামের পরে কে থাকে? সোডিয়ামে যদি 11 হয় পরেরটা 12 হবে, এবং 12 কার পারমাণবিক সংখ্যা? ম্যাগনেসিয়ামের। তাহলে বোঝা গেল বি মৌলটা কি হবে? ম্যাগনেসিয়াম হবে। এবং ম্যাগনেসিয়াম যে বি হবে, তার ম্যাগনেসিয়ামের শ্রেণীটা কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে শ্রেণী বা পর্যায়ে আমরা নির্ভর করবো কিভাবে? এই যে এমজি মানে ম্যাগনেসিয়ামের যে পারমাণবিক সংখ্যা তাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষে যদি থাকে 2টো, তাহলে পরের কক্ষে থাকবে 8টা, 8 2 10 একে 2, কারণ কি 2n² ফর্মুলা অনুযায়ী হয়। প্রথম কক্ষে n এর জায়গায় 1 বসাও 2, দ্বিতীয় কক্ষে n এর জায়গায় 2 বসাও, 4 দোকানে 8, তৃতীয় কক্ষে কত হবে? 2 এর জায়গায় n এর জায়গায় 3 বসাও, 3 3 9 18টা সর্বোচ্চ থাকতে পারে, এই অনুযায়ী হয়। তাহলে ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষে 2টো থাকবে, দ্বিতীয় কক্ষে 8টা, এবং অগত্যা শেষ করে 2টো থাকতে হবে। তাহলে 8 2 10 আর 2 12 হয়ে গেল। তাহলে ম্যাগনেসিয়ামের শ্রেণী সংখ্যা কত হলো? একটা, যতগুলো থাকবে ফিগারেশন 2, এই যে 3টা কমা হলো, এই দুটো কমা, 3টা সংখ্যা 1 2 3টা রাইট, তার মানে এর শ্রেণী সংখ্যা হলো 3। আশা করি বোঝা গেল। আর শেষেরটা পর্যায় নির্ণয় করে, 2 হলো কি পর্যায়। তাহলে ম্যাগনেসিয়ামের শ্রেণী কত? 3। তাহলে 3 ম্যাগনেসিয়াম, সরি, শেষেরটা শ্রেণী নির্ণয় করে, শেষে কি রয়েছে? 1 2 2, 2 হবে, একটু ভুল বলে দিলাম। এই যে শেষেরটা যে 2 রয়েছে, এটা হলো শ্রেণী। ক্লিয়ার? তার মানে অপশন এ হবে সঠিক উত্তর। এতে রয়েছে হাইড্রোজেন, বিতে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের আমাদের এখানে দেখতে হচ্ছে আধুনিক পর্যায়ে শ্রেণী কত, শ্রেণী কত, শেষে যেটা থাকবে সেটাই শ্রেণী। শ্রেণী কত রয়েছে? লাস্টের কি পরমাণু ইলেকট্রন কত? 2, এই 2 হলো। নেক্সট কোশ্চেন, বাতাসে ভ্রমণকারী একটি আলোক রশ্মি কাচের স্ল্যাবে প্রবেশ করে, নিম্নের কোন বিবৃতি সঠিক? আপাতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড় হবে, আপাতন কোণ নির্গত কোণের সমান হবে, নির্গত রশ্মি আপাতিত রশ্মির সমান্তরাল হবে। এর জন্য একটা বেসিক বুঝতে হবে। এটা হলো একটা কাচের স্ল্যাব, তাহলে এখানে মাধ্যম কি হবে? ঘন মাধ্যম। তাহলে এখান থেকে লঘু মাধ্যম। তাহলে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যম? বাতাস থেকে আসছে, বাতাস হলো লঘু মাধ্যম, এয়ার হলো লঘু, আর কাচ হলো ঘন। তাহলে আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে, তাহলে নিশ্চয়ই কি ডিরেকশনটা পরিবর্তন হবে। লঘু মাধ্যম থেকে তখন কি হয়? হিসাবে যাওয়ার কথা আলোর এই বরাবর একদম, কিন্তু আলো এই পাশে না গিয়ে অবিলম্বের দিকে চেপে আসে, এই যে এইভাবে চেপে আসলো অবিলম্বের দিকে, গেল। তারপরে এখানে আবার কি, আবার কাচের স্ল্যাব, এখান থেকে আবার কি পথভ্রম হয়ে আবার এই পাশে সরে যাবে। এই যে ঘটনা, এইখানে এটা সম্পর্কে রিলেটেড বিভিন্ন কোশ্চেন দেওয়া রয়েছে। তাহলে দেখি প্রশ্নে কি বলেছে। আপাতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড়। একটু ভালো করে আরেকবার লক্ষ্য করো, এটা হলো আপাতন কোণ, এই যে আপাতন কোণ ছবি অনুযায়ী খুব বড় রয়েছে, আর এটা হলো প্রতিসরণ কোণ ছোট। তাহলে আপাতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে কি বড়, ঠিক একদম। এই যে ছোট প্রতিসরণ কোণ ছোট হয়ে ভিতরের কোণটাই ছোট হয়ে গিয়েছে। ক্লিয়ার? তার মানে এটা ঠিক রয়েছে। নেক্সট কন্ডিশন, আপাতন কোণ নির্গত কোণের মান সমান, এটা পরে হিসাব করছি। নির্গত রশ্মি আপাতিত রশ্মির সমান্তরাল, এটাকে একটু ভালো করে ড্র করা যায়, দেখা যাবে এই রশ্মিটা আর এই রশ্মিটা পায় কি সমান্তরাল থাকছে, তার মানে অপশন 3ও ঠিক রয়েছে। এবার অপশন 2 নিয়ে আমাদের কাজ। আপাতিত কোণ নির্গত কোণের মান সমান, তার মানে কি এটা যদি সমান্তরাল সরল লেখা হয় এখানে এটা, তাহলে এখানে গেল, তাহলে এখানে দেখো এই কোণটা আর এই কোণটা কি দুটো সমান, তাহলে মানে কি একান্তর কোণ। সমান্তরাল সরলরেখা যদি থাকে, এই বিপরীত কোণগুলোকে বলা হয় একান্তর। তাহলে একান্তর কোণের মান সবসময় সমান হয়, তার মানে অপশন 2 হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে? তার মানে 3টেই এখানে সঠিক, তার মানে অপশন সি 1 2 3। নেক্সট কোশ্চেন, নিচে কোনটি প্রশমন বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া মানে কি? যখন অ্যাসিড প্লাস বেস বিক্রিয়া করবে, বিক্রিয়া করে লবণ সল্ট উৎপন্ন করবে এবং এর সঙ্গে জল উৎপন্ন করবে, তখন সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। তাহলে দেখো প্রথমে কি রয়েছে NaOH, OH থাকার অর্থ কি ক্ষার, আর HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা অ্যাসিড। তাহলে ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করলো এবং উৎপন্ন হলো NaCl লবণ, এবং তার সঙ্গে কি জল উৎপন্ন। ঠিক এই কন্ডিশন মিলে গেল, তার মানে কি এর 1 নম্বর অপশনে যেটা দেওয়া রয়েছে সেটা প্রশমন বিক্রিয়া বলতে পারি আমরা। 2 নম্বর অপশনে আসি,
HNO3 নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড কি অ্যাসিড, ঠিক আছে। KOH ক্ষার, এই যে ক্ষার বিক্রিয়া করলো। পটাশিয়াম নাইট্রেট, তাহলে পটাশিয়াম একটা লবণ একটা, আবার কি জল উৎপন্ন হলো, তাহলেও ঠিক রয়েছে 2 নম্বরটা প্রশমন বিক্রিয়া। এবার 3 নম্বরে আসি, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিড বিক্রিয়া করলো, OH থাকা মানে ক্ষার, বিক্রিয়া করে NaCl তো লবণ এবং জল উৎপন্ন হলো, তার মানে তিনটাই প্রশমন বিক্রিয়া। প্রশ্ন অনুযায়ী অপশন এ মানে 1 2 3 তিনটা হবে, তিনটি প্রশমন বিক্রিয়া। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট, অপশন সি হবে সঠিক উত্তর। হেমাটাইট হলো লোহার আকরিক, Fe। সিডেরাইট হলো লোহার আকরিক, আর মোনাজাইট হলো থোরিয়ামের আকরিক। উদ্ভিদের শক্তির চাহিদা কম কেন? কারণ তারা অক্সিজেন তৈরি করে, কারণ তাদের প্রচুর মৃতকোষ রয়েছে, কারণ তারা কেবল উচ্চতা বৃদ্ধি করে, কারণ তাদের খাদ্যের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। সঠিক উত্তর হবে অপশন বি, কারণ তাদের প্রচুর মৃতকোষ রয়েছে। উদ্ভিদের মধ্যে কি থাকে? কলা দেখতে পারি, জাইলেম কলা আর ফ্লোয়েম কলা। জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম সাধারণত মৃত প্রকৃতির কলা, আর ফ্লোয়েম হলো সজীব কলা, ঠিক আছে। তাহলে উদ্ভিদের জাইলেম কি করে? উদ্ভিদের জল পরিবহনে সাহায্য করে এবং খনিজ লবণ পরিবহনে সাহায্য করে, জল আর খনিজ লবণ পরিবহনে সাহায্য জাইলেম কলা। আর কলা কি নিয়ে তৈরি হয়? কোষ নিয়ে। আর ফ্লোয়েম কি পরিবহন করে? খাদ্যের যে পাতায় যে খাবার উৎপন্ন হয় তার দেহের বিভিন্ন অংশে পরিবহন, খাবার পরিবহন করতে সাহায্য করে হলো ফ্লোয়েম। ক্লিয়ার এখান থেকে? তাহলে প্রশ্ন যে বলছে কারণ তাদের প্রচুর মৃতকোষ, মানে জাইলেম যে মৃতকোষ রয়েছে এই জন্য কি শক্তির চাহিদা কম এদের, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2 ওহম রোধের একটি পরিবাহীর মধ্য দিয়ে 2.5 মেগা অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর প্রান্ত জুড়ে বিভব পার্থক্য কত হবে? এই অঙ্কটা করার জন্য একটা ফর্মুলা বলেছে, সেটা ওহমের সূত্রের ফর্মুলা। ওহমের সূত্র কি বলেছে? দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে বিভব প্রভেদের সঙ্গে তড়িৎ প্রবাহমাত্রার সরল সম্পর্ক। মানে যদি ভোল্টেজের ডিফারেন্সটা বেশি থাকে, বিভব পার্থক্য, তাহলে কারেন্টের ফ্লোও বেশি হবে, এই যে বলছি ভোল্টেজের ডিফারেন্স। তাহলে এটা এখান থেকে আমরা পাই V = I × R, আর মানে ধ্রুবক, এই আরটাকেই বলা হয় রোধ। তাহলে এখান থেকে আমাকে বের করতে বলছে বিভব পার্থক্যের মান কত, মানে V এর মান কত। তাহলে মান বসিয়ে দাও, I মানে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মান 2.5 এবং রোধের মান 2 ওহম, তাহলে গুণ করলে আমাদের দাঁড়ায় 5। আর ভোল্টের একক, তাহলে এখানে মেগা ভোল্ট, যেহেতু মেগা অ্যাম্পিয়ার, তাহলে মেগা ভোল্টে অ্যান্সার আসবে, 5 মেগা ভোল্ট। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি প্রোপেন অণুর সমস্ত হাইড্রোজেন পরমাণুর সাথে কটি হবে? এটা কটি কার্বন পরমাণু দ্বারা মোট কতটি ইলেকট্রন ভাগ করা হয়? তাহলে প্রোপেনের সংকেত তোমাকে জানতে হবে। প্রোপেনের সংকেত হলো CH3 CH2 CH3। তার মানে এখানে কার্বন কতগুলি হলো? 3টা, এবং হাইড্রোজেন দাঁড়ালো 3 2 5 3 8টা, এই যে 8টা হাইড্রোজেন, তার মানে এখানে সঠিক উত্তর হবে অপশন বি। ব্লিচিং পাউডার তৈরির সময় কোন গ্যাস ব্যবহার করা হয়? ক্লোরিন গ্যাস। ব্লিচিং পাউডারের সংকেত কি? CaOCl Cl, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। তাহলে এর মধ্যে ক্লোরিনের উপাদান রয়েছে, তার মানে কি অপশন সি হবে সঠিক উত্তর। এই জন্য একটা গন্ধ তৈরি হয় ব্লিচিং পাউডার থেকে, কেন? এই ক্লোরিনের জন্য। ক্লোরিন সাধারণত ব্যবহার করা হয় জীবাণুনাশক হিসাবে, জীবাণুনাশক। নেক্সট কোশ্চেন বলেছে অযৌন জননের একটি দেওয়া রয়েছে চার্ট, এখান থেকে মিলাতে বলছে। এর সঠিক উত্তর ক্যালিসমিনিয়া দেওয়া রয়েছে, পুনরুৎপাদিত ইস্ট দেওয়া রয়েছে, দ্বিবিভাজিত প্লাজমোডিয়াম বহুবিভাজন, হাইড্রা উৎপাদন। এর সঠিক উত্তর অপশন সি। এবার আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারগুলো কি। তাহলে এর সঙ্গে মিলছে হলো 2, এতে রয়েছে লিসমিনিয়া, লিসমিনিয়া যাবে হবে তাহলে দ্বিবিভাজন প্রক্রিয়া গেল। বি এর সঙ্গে যাবে 4, তাহলে ইস্টের সঙ্গে যাবে কোরক উৎপাদন, আর সি এর সঙ্গে যাবে 3, আর ডি এর সাথে যাবে 1। তাহলে এই যে অযৌন জনন ব্যাপারটা কি? অযৌন জনন ব্যাপারটা হলো কোনো একটা উদ্ভিদের দেহের, উদ্ভিদ বা প্রাণী হতে দেহের কোনো অংশ, উদ্ভিদ বা প্রাণী হতে পারে, দেহের কোনো অংশ থেকে বিভাজিত হবে কোনো রেণুর সাহায্যে যদি আরেকটা জীবের সৃষ্টি হয় তখন সেই ধরনের জননকে বলা হয় অযৌন জনন। তাহলে যৌন জনন কি? যৌন জননের ফলে কি হতে হবে? গ্যামেট উৎপন্ন হতে হয় এবং কি নিষেক হতে হয়। এটা হলো যৌন জননের কি অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
কিন্তু কোনো একটা জীবের কোনো একটা দেহের অংশ থেকে যখন আরেকটা জীব সৃষ্টি হয় এইভাবে, তখন সেটাকে অযৌন জনন বা রেণুর সাহায্যে সৃষ্টি, তাকে বলে অযৌন জনন। অযৌনের বিভিন্ন ভাগ রয়েছে, এই বিভিন্ন ভাগগুলি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। পুনরুৎপাদন, দ্বিবিভাজন, বহুবিভাজন আর পুনরুৎপাদন। তাহলে বিভাজন মানে কি? বিভাজন মানে ভাঙ্গা। তাহলে একটা কোষ থেকে ভেঙে যদি কোনো একটা জীবে যদি আরো দুটো জীব সৃষ্টি হয় এইভাবে, তখন সেটাকে বলা হয় দ্বিবিভাজন। এই প্রক্রিয়াটা দেখতে পাওয়া যায় মেনলি অ্যামিবা যে রয়েছে, অ্যামিবা, এটা মনে করো অ্যামিবা, এর মধ্যে কোষ রয়েছে, এই অ্যামিবা থেকে এরকম দুটো অ্যামিবা তৈরি হবে। এই যে ঘটনা একটা জীব সৃষ্টি হওয়া, সেই হলো অযৌন জনন, এইটাকে বলা হয় দ্বিবিভাজন। এই প্রক্রিয়া যদি একটা থেকে যদি তিনটা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে বহু বিভাজন, যেটা কি প্লাজমোডিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাহলে ইস্টের ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়? পুনরুৎপাদন। তাহলে ইস্ট মানে কি? মনে করো ইস্ট রয়েছে, ইস্ট। আর কোরক উৎপাদন মানে কি? এই যে দেহের কোনো অংশ বিশ্লিষ্ট হয়ে সেখান থেকে যদি তৈরি হবে, তখন সেটা হলো কোরক উৎপাদন, কোরক তৈরির মাধ্যমে এই অংশ, কোনো একটা অংশ বিভাজিত এইভাবে আলাদা হয়ে যাবে, এই আলাদা হওয়ার পরে কি সৃষ্টি হবে এই জীব, এটা হলো কোরক উৎপাদন। আশা করি বোঝা গেল। আর পুনরুৎপাদন কি রিজেনারেশন, অনেকটা কোরক উৎপাদনের মতো, মানে দেহের কোনো অংশ বিভাজিত হয়ে আরেকটা জীব সৃষ্টি হবে, সেটা হলো কি পুনরুৎপাদন। কম্প্যাক্ট ডিস্ক রঙের বর্ণালী বা সিডি ডিস্কে কি কারণে প্রদর্শিত হয়? এখানে বিচ্ছুরণের ঘটনা ঘটে। দেখো একটা সিডি ডিস্কের মধ্যে আলোর সামনে দিলে বিভিন্ন ধরনের কালার তৈরি হয়, এটা হলো কি একমাত্র বিচ্ছুরণের জন্য। বিচ্ছুরণ ব্যাপারটা কি? কোন একটা প্রিজম রয়েছে, কাচের প্রিজম, প্রিজমের মধ্যে যদি আমি হোয়াইট কালারকে এখানে প্রবেশ করাই, তাহলে সেই সাদা রং 7টি আলোর রঙে ভাগ হয়ে যায়। এই যে ঘটনা, এই ঘটনাকেই বলা হয় আলোর বিচ্ছুরণ। তো সিডি ডিস্কের কালার তৈরি হওয়ার কারণ হলো এই বিচ্ছুরণ প্রক্রিয়া। আশা করি বোঝা গেল। তাহলে যে হোয়াইট কালার মিশ্রিত হয়ে রং সৃষ্টি হয়, সেই রংগুলো যদি সিরিয়াল ক্রমে সাজায় কিভাবে তৈরি হবে? হোয়াইট কালার এখানে দেওয়া হলো, তাহলে এখানে 7টা রং তৈরি হবে, তার মানে 1 2 3 4 5 6 7, আমি ধরে নিলাম। তাহলে এটা হবে বেনিয়াসো কলা অনুযায়ী, বে নি আ শো হো ক লা। তাহলে লা ফর কি? লাল রং, সবার উপরে লাল রং থাকবে। আর বে মানে বেগুনি থাকবে সবার নিচে, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে, সবার উপরে কে থাকবে? লাল। লাল রংটা কি হবে? কম রিফ্লেক্ট হয়, এই বিভাজিত হওয়ার পরে কম বিক্ষিপ্ত হয়, আর বেগুনিটা বেশি বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। নেক্সট কোশ্চেন, গ্রাফাইট, কার্বন এবং হীরা হলো কি? এগুলো হলো কার্বনের এক ধরনের অ্যালোট্রোপ। অ্যালোট্রোপ মানে হলো রূপভেদ, মানে কার্বন মানে কি? সি, কার্বনের বিভিন্ন ধরনের রূপ, এটাকে বলা হয়, অপশন ডি হবে সঠিক উত্তর, অ্যালোট্রোপ হবে। ঠিক আছে, কার্বনের রূপভেদ, বাংলায় একে বলা হয় রূপভেদ, মানে কার্বনের বিভিন্ন রূপ। আর আইসোটোপ, আইসোটোন, তার সম্পর্ক, এগুলো সব কি পরমাণুর সঙ্গে রিলেটেড। টোপ মানে আইসোটোপ মানে কি? প ফর কি? প্রোটন সংখ্যা। দুটি পরমাণুর মধ্যে যদি এদের প্রোটন সংখ্যা সমান হয়, তখন তাকে আমরা বলবো একে অপরের আইসোটোপ। টন মানে কি? নিউটন। দুটি পরমাণুর মধ্যে যদি নিউটন সংখ্যা সমান হয়, তাকে বলবো আমরা আইসোটোন। দুটি পরমাণুর মধ্যে যদি ভর সংখ্যা সমান হয়, তাকে আমরা তখন বলবো দুটি পরমাণু একে অপরের আইসোবার। এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করে। আইসোটোন কি? মানে নিউটন সংখ্যা সমান থাকবে। আইসোটোপ কি? প্রোটন সংখ্যা। আর মাস মানে ভর সংখ্যা সমান হলে আইসোবার। আজকে ক্লাসে এই 25খানা কোশ্চেন ছিল, আলোচনা করা হলো, একদম ডিটেলসে বলে দেওয়া হলো। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।